এই যে মার্কিন ডিপ স্টেট যারা রেজিম চেঞ্জ করছে, এখন আজকে কিন্তু বর্তমানে সন্দেহজনক আচরণ করতেছে মার্কিন রাষ্ট্রদূত। বাংলাদেশে এখন পরাশক্তিগুলোর খেলাধুলা কিন্তু বন্ধ হয় নাই। আমেরিকার এই ধাক্কা তারেক রহমান কুলাইতে পারবো না। তারেক রহমান যে ভুল করছে এর খেসারত দিবে। তারেক রহমানের শত্রুকে, তারেক রহমানের মেন শত্রু হলে এখন আমেরিকা, এর সাথে যোগ দিল কি ভারত। এই সমস্যা কিন্তু অলরেডি সরকার জড়াইয়া পড়ছে। এখন এই সরকারে পতন করতে আওয়ামী লীগের লাগবে না, শেখ হাসিনার লাগবে না, আমাদের লাগবে না। এই মেসেজটা জাতিসংঘ, ইউরোপ, আমেরিকা থেকে সারা বিশ্বে কিন্তু চলে গেল যে এত বড় শক্তি আওয়ামী লীগ, যে জামাত, এনসিপি, সরকারি দল, 11 দল সবাই মাঠে নামার পরেও সেনাবাহিনী নামাইতে হয়েছে এই আওয়ামী লীগকে ঠেকানোর জন্য। এই যে সেনাবাহিনী নামাইছে সরকার, এতে কিন্তু সারা বিশ্বে মিডিয়া এটা চলে আসছে। সারা বিশ্বের মেন মিডিয়া গুলাই এই জিনিসটা কিন্তু আসছে যে বাংলাদেশে একটা নির্বাচন হয়েছে, গণতান্ত্রিক সরকার আছে, সবেমাত্র 15 তারিখে সেনাবাহিনী বেড়াকে ফিরে গেছে, আবারও 22 তারিখে সেনাবাহিনী নামাইতে হয়েছে। যে শেখ হাসিনার সরকার বাংলাদেশে একটা বিপুল শক্তি, খুব বড় শক্তি, তাদেরকে অন্যায়ভাবে এইভাবে তাদেরকে নিষিদ্ধ করে রাখা হয়েছে। আর বাস্তব ফিল্ডের কথা বলি আজকে আপনাদেরকে, আওয়ামী লীগ যদি আজকে তাদের পরিকল্পনা মতো রাস্তায় নামত, তাহলে আজকে বাংলাদেশে একেবারে কম করে হলে 100 লাশ পড়তো। 100 লাশের টার্গেট ছিল বাংলাদেশে। আজকে খুব ভোর থেকে আমরা লক্ষ্য করছি জেএমবি, বাংলাদেশের এই যে জামাত, শিবির, এনসিপি, এরা তো আছেই সবখানে। আবার বাংলাদেশের যে সমস্ত জঙ্গি সংগঠনগুলো ছিল, হিজবুত তাহরির, তারপরে জেএমবি, তারপরে আল কায়দার সংগঠন আছে বাংলাদেশে, হামাস, আরো যেসব জঙ্গি সংগঠনগুলো ছিল, এদের অবস্থান দেখছি খুব ভয়াবহ। আজকে যদি আওয়ামী লীগ রাস্তায় তাদের পরিকল্পনা অনুযায়ী কেন্দ্রীয় কার্যালয় বা ধানমন্ডি 32 নম্বর বা সবখানে যদি নামতো, এদের টার্গেট ছিল কমপক্ষে 100 লাশ। এদের একটা পরিকল্পনা ছিল, এরা গুপ্ত অবস্থায় ওই আওয়ামী লীগ যদি 100, 200, 500 লোকের মিছিল বের করতো, তাহলে এরা গুপ্ত অবস্থায় ওই মিছিলে ঢুকে দিত, ঢুকে যে গুলি চালাইতো বা বোমা মারতো, বাইরা অপোজিটে যারা থাকতো, বিএনপি বা জামাত বা পুলিশ, র্যাব, এদেরকে হত্যা করতো। আর অপোজিটে না পারলে বোমা বাস্ট করে একটা মেসাকার করতো। তো এখন প্রকৃতি আওয়ামী লীগকে সাপোর্ট করতেছে, আওয়ামী লীগ বাইচে যেতেছে বড় বড় বিপদ থেকে। আজকে সারা দেশে জঙ্গিদের অবস্থান ছিল, এদের লক্ষ্য এবং উদ্দেশ্য কিন্তু দুইটা ছিল। একটা যে আওয়ামী লীগ এখন ক্ষমতায় নাই, এই হত্যাকাণ্ডগুলো চালাইয়া এই দায়িত্ব দেওয়া হয়তো আওয়ামী লীগের উপরে, যাতে সারা বিশ্ববাসী দেখে যে আওয়ামী লীগ গণহত্যা অভিযোগে গেছে, আবার আজকেও তাদের প্রতিষ্ঠা বার্ষিকীতে আওয়ামী লীগ গণহত্যা চালিয়েছে। এরকম একটা মেসাকার তারা আজকে করতো। আওয়ামী লীগ ফিল্ডে না নামাতে ভালো হয়েছে, এগুলো তথ্য আমাদের কাছে চারিদিক থেকে আসছে। বাংলাদেশ আজকে একটা বড় ধরনের বিপদ থেকে বাইচে গেল। বাংলাদেশ আজকেও গণহত্যার মতো একটা মেসাকার, বোমবাস সব হয়তো যদি আওয়ামী লীগ তাদের প্রতিটা ইউনিটে বা যে ধানমন্ডি 32 নম্বরে বা কেন্দ্রীয় কার্যালয়ে এরকম ভাবে যদি তারা নামতো, এই জঙ্গি গোষ্ঠীর কিন্তু ব্যাপক প্রিপারেশন ছিল এরকম। এই তথ্যগুলো এখন আমাদের কাছে চারিদিক থেকে আসতেছে। বাংলাদেশে এখন
পরাশক্তিগুলোর খেলাধুলা কিন্তু বন্ধ হয় নাই। এই যে মার্কিন ডিপ স্টেট যারা রেজিম চেঞ্জ করছে, এখন আজকে কিন্তু বর্তমানে সন্দেহজনক আচরণ করতেছে মার্কিন রাষ্ট্রদূত। সে চাঁপাইনবাবগঞ্জ যেতেছে, হাঁস খাইতেছে, কালাই রুটি খাইতেছে, সারদা পুলিশ ট্রেনিং সেন্টারে যাইতেছে, ওই রাজশাহীতে তাদের যে আরো ট্রেইনার আছে গ্র্যান্ড হোটেলে সেখানে যাইতেছে। তার আচরণ কিন্তু পুরো সন্দেহজনক, এটা সবাই বলতেছে, আমি একলা নাই। গেল একটা সাইড। আর 2 নম্বর কথা হলো কি, দেখেন বাংলাদেশে বিএনপি ছাড়া বাকি জামাতের সাথে যে 11 দল আছে, তারপরে হেফাজতে ইসলাম আছে, তারপরে এই যে রাওয়া ক্লাব আছে, তারপরে যে পাকিস্তান থেকে যত জঙ্গি গোষ্ঠী আছে বা বাংলাদেশের জঙ্গি গোষ্ঠী সম্মিলিত ভাবে, এরা কিন্তু এখন প্রকাশ্য বলতেছে যে আমরা বাংলাদেশ পাকিস্তান এক হয়ে যাব। যেমন আজকে একটা পোস্ট দিছে হলো ইলিয়াস হোসেন আমেরিকার থেকে, সেই পোস্টারতে হাজার 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 কমেন্টস করতেছে। ওই পোস্টে লিখছে যে আমরা এত কিছু বুঝি না, আমরা 2 ভাইয়ে আবার এটা পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান এক হয়ে যাবে। ইলিয়াসের পেজের সেই পোস্টটা এখনো আছে, দেখেন অনেক শেয়ার করছে, আমি দেখছি। হ্যাঁ, তাহলে এখন এই যে দিল্লি না ঢাকা বলতেছে, এরা তো সবাই চাইতেছে এটাকে পাকিস্তান করতে, এবং এরা দিনে রাইতে ভারতকে গালাগালি করতেছে, সীমান্ত এলাকায় যে উস্কানি দিতেছে। তারা বলতেছে যে আমরা পাকিস্তান থেকে পারমাণবিক বোমা নিয়ে আসবো, অ্যাডভান্স জঙ্গিদেরকে এখানে আমদানি করছে, এরা সীমান্তের ভিতরে ঢুকে যেতেছে, যে কিছু লুটপাট করে নিয়ে আসতেছে। তারা একটা অজুহাতে যে আজকে যে সীমান্তে লাইভ করতেছে, যে এখান দিয়ে হাসিনা আপু আইবো, মোদি আইবো, ধরতে আইছি, এই যে ফাল পারতেছে। এই যে সংসদে দেখেন যারা আছে, এরা তো এই গোষ্ঠী, পাকিস্তানি গোষ্ঠী তো 77 জন হলো এই জঙ্গি গোষ্ঠীর প্রতিনিধিত্ব করতেছে। দেখেন সংসদে কিন্তু এগুলো কোনো দেশের মানুষের কোনো আলাপ আলোচনা নাই। সংসদে দেখা যায় মুতা বিবাহ নিয়ে আলোচনা, সংসদে এই হিজাব বোরখা নিয়ে আলোচনা হয় সংসদে। তারপরে সংসদে মাথা নিচে করে ঢুকা যাইব না, সোজা ভাবে ঢুকতে হবে। ওরা হাস্যরস করতেছে ওখানে। কেউ বলতেছে যে আমার বাবা মুক্তিযুদ্ধে শহীদ হয়ে গেছে, আমার মাও শহীদ হয়ে গেছে, 41 জন শহীদ হয়ে গেছে। পরবর্তীতে আবার বলতেছে যে না, আমার বাপ বাইচে আছে, আমার জন্ম 81 সালে। তাহলে এখন যেটা পবিত্র সংসদ, কিন্তু আর সংসদ সদস্য পদ তো লগে লগে চলে যাওয়ার কথা, এত বড় মিথ্যাবাদী সে। তারা এখন ফতোয়া দিতেছে কি, যে মসজিদ মাদ্রাসায় বলাৎকার করলে এটা 12 রাকাত নামাজ পড়লে শেষ, আর ধর্ষণ করলে এটা আল্লাহ রাসূলরাও করছে পরকিয়া করিয়া। কেন বলতেছি এই কথাগুলা, আর ওই যে রাষ্ট্রদূতকে কেন নিতে পারতেছে না, এটা বলতেছি। তাইলে আমাদের এরা তো ওপেন হয়ে গেছে, আর পাকিস্তান হইতে চাই এই পুরা গোষ্ঠী। একটা ভরসার জায়গা ছিল যে তারেক রহমান হলো সেক্টর কমান্ডারের ছেলে, সে মুক্তিযুদ্ধের দল, জাতীয়তাবাদী দল। তাহলে এখন তারেক রহমান বিএনপিকেও দেখতেছি তাদের সুরের সুর মিলেই তো বলা শুরু করছে দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। কিভাবে দেখেন, এই যে জাহিদ টেক, ওর নাম হলো জাহিদ টেক, কসা জাহিদ, সে গেল ভারত। সে তো ইচ্ছা করে কিন্তু ভারতের সাথে, সে প্রচন্ড ভারত বিদ্বেষী, তাকে তো পাঠানো উচিত হয় নাই। সরকার যদি চিন্তা করতো যে ভারতের সাথে আমি সম্পর্ক উন্নয়ন করব, তাহলে তো ওকে পাঠাইতো না। ও প্রচন্ড ভারত বিদ্বেষী, আগের থেকে তার উপর রেস্ট্রিকশন আছে, তার চ্যানেল বন্ধ আছে। আজকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের, কেন্দ্রীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিষয়টা ক্লিয়ার করছে। উনি বলছে যে ভারতে কিন্তু উনি ছাড়া আর কেউ এ পর্যন্ত মুখ খুলে নাই, বা খোলার ক্ষমতাও কারো নাই। উনি বলছে যে
বাংলাদেশের একজন প্রতিমন্ত্রী পদমর্যাদার যিনি ডাক্তার জাহিদুর রহমান আসছিলেন, উনি সার্কের ভিসা নিয়ে আসছিলেন এবং ওনার ব্যক্তিগত পাসপোর্ট নিয়ে আসছিলেন। বিধায় এটা খোঁজ খবর নিতে কিছু সময় লাগছে, তারপরে তাকে অনুমতি দেওয়া হয়েছে। কিন্তু উনি ভারতে ইন না করে ফিরে চলে গেছে। তাহলে এই জিনিসটা তো সে ইচ্ছা করে করছে। এই ডাক্তার জাহিদ, তার 2 ঘন্টা দেরি হোক, 3 ঘন্টা দেরি হোক, দেরি হওয়ার কারণটা তো সে নিজেই করছে। তদন্ত করতে সময় লাগছে, সে আরাম দেখাইয়া ফেরত চলে আসছে, আমরা ভারত যাব না। সরকার তো এখনো সেই মোডেই আছে, কোন মোডে আছে? দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, ঢাকা। তারপরের শব্দটা কি? ঢাকা না পাকিস্তান, পাকিস্তান। এখন তারেক রহমান কিন্তু এই লাইনে ঢুকে গেছে অলরেডি। কারণ শুনেন, বাংলাদেশে যিনি রাষ্ট্রদূত হিসেবে আসছেন, ভারতের হাইকমিশনার হিসেবে ত্রিবেদী সাহেব, উনি একজন বড় মাপের রাজনীতিবিদ, কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন এবং উচ্চশিক্ষিত লোক। ওনাকে পাঠাইছে তো এই কারণেই বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়ন করা। এটা কিন্তু আমরা সবাই বুঝি। উনি বর্ডারে ঢুকতে লেগে যে কথাগুলো বলছে, এই কথাগুলো সম্পর্ক উন্নয়নের জন্য বলছে এবং খুব আন্তরিকতার সাথে খুব ভালো ভালো কথা বলছে। এর চাইতে ভালো কথা থাকে না দুনিয়াতে। সে ডাইরেক্ট বলছে আমরা ভাই ভাই। তার মানে এই নয় যে তোমার দেশ আমি নিয়ে যাই। আগামী 72 ঘন্টার মধ্যে বাংলাদেশে ভারত হামলা করতে পারে। এই তথ্যগুলো আমি আগাম বলে দিই। তো 12টা জঙ্গি ঘাঁটি বাংলাদেশে চিহ্নিত করছে ভারত। এটা কিন্তু ভাইরাল হয়েছে, আমি একলা বলছি না। আমি তো আর গায়েবী ভাবে তথ্য পাই না, বা আমার কাছে কোনো ওহিও আসে না। আমি সারাদিন ঘাটাঘাটি করি অনলাইনে, বিভিন্ন দেশ, বিভিন্ন পোর্টাল। তো অনেকখানি আমি তথ্যগুলো নির্ভরযোগ্য জায়গা থেকে পাইছি দেখে বললাম যে ভারত সীমান্তে, তাদের যে রংপুর সীমান্তে, তারা বিগত 24 ঘন্টায় তারা তাদের সৈন্য শক্তি দ্বিগুণ করছে, আর আজকে পর্যন্ত 3 গুণ করছে। এবং টোটাল সীমান্তে তারা তাদের শক্তি জোরদার করছে। কিন্তু বাংলাদেশে 12টা স্থান তারা চিহ্নিত করছে, যে স্থানগুলোতে পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী আইসা ঘাঁটি গাড়ছে। আমি জানি না ভাই কোথায় সেই স্থানগুলা। সেটা ঢাকাতেও হতে পারে, রংপুরেও হতে পারে, সীমান্ত এলাকায় হতে পারে। আগামী 72 ঘন্টার মধ্যে সার্জিক্যাল স্ট্রাইক হতে পারে এই সমস্ত জায়গায়। এবং এই তথ্যটা কিন্তু পাকিস্তানও জানে গোয়েন্দা সংস্থার মাধ্যমে। এবং পাকিস্তান তাদের সাগরে, ভূমধ্য সাগরে তাদের শক্তি বৃদ্ধি করতেছে, তাদের ওই সীমান্তে শক্তি বৃদ্ধি করতেছে। কাজেই আজকে একটা বড় ধরনের বিপদ থেকে দেশ বাঁচলেও আরো একটা বড় ধরনের বিপদ আগামী 72 ঘন্টার মধ্যে আসতেছে। আমি আরো কনফার্ম হইলাম এই কারণে যে আমরা যে সমস্ত জঙ্গিদেরকে চিনি সুস্পষ্ট, আজকে তারা সীমান্ত এলাকায় তারা ডাইরেক্ট লাইভ করছে। এরা চিহ্নিত, পুরো দেশবাসী চিনে, তারাও বলবে। তাহলে এটা ভারতের, আজকে ভারত হয়তো একটু দ্বিধাদ্বন্দ্বে ছিল। ভারতের গোয়েন্দা সংস্থা বাংলাদেশে কাজ করতেছে কিন্তু আজকে নতুন না, বিশ্বের সব দেশেই তারা কাজ করে। এর সাথে কিন্তু যোগ দিচ্ছে মোসাদ। তাহলে এবার বুঝেন যে মোসাদ হলো পৃথিবীর 1 নম্বর গোয়েন্দা সংস্থা, যারা ইরানের প্রেসিডেন্ট থেকে মন্ত্রী পরিষদের সবটিকে মাইরে ফেলছে এই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে। যে কয়েকটা বাজে ওরা কিন্তু মিটিং টিটিং করতো না, আন্ডারগ্রাউন্ডে ছিল। তো ইরানের প্রেসিডেন্ট ওদের ভয়ে মন্ত্রিসভার বৈঠক ডাকছিল ফজরের নামাজের পরে। দেখেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদেরকে ওখানে মেরে ফেলছে সব। তাহলে সেই মোসাদ আর কাজ করতেছে বাংলাদেশে।
এবং তারা 12টা স্থান চিহ্নিত করছে বাংলাদেশে, যেখানে পাকিস্তান থেকে আগত জঙ্গি গোষ্ঠী বাংলাদেশের জঙ্গি গোষ্ঠীর সাথে মিলিতভাবে কাজ করতেছে। এখন তারা কিন্তু এই সমস্ত স্থানে স্ট্রাইক করার জন্য ভারত সমস্ত আয়োজন সম্পন্ন করছে, কিন্তু আজকে তারপরও তারা একটু দ্বিধাদ্বন্দ্বে ছিল, কিন্তু আজকে তারা কনফার্ম হয়ে গেছে। এই যে আপনাকে বললাম, একই কথা তো রিপিট হয়ে যেতেছে বারবার, যে আজকে ভারত দেখছে, আমরা দেখেছি, বিশ্ববাসী দেখেছি, যে যাদের বিরুদ্ধে একেবারে চিহ্নিত জঙ্গি হিসেবে হত্যা, বোমাবাজি করা এবং এই সংগঠন জঙ্গি সংগঠনের সাথে জড়িত, জেলে ছিল, 5ই আগস্টের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে, এই ধরনের লোকগুলো আজকে ঢাকার রাজপথে বিভিন্ন পয়েন্টে তাদের তৎপরতা দেখা গেছে। শুধু ঢাকাই না, একটা ভয়াবহ লাইভ আমি দেখছি বেনাপোলে, এবং সেখানে যে লোকগুলার আমি দেখছি এরা সবাই একেবারে দাগি এবং চিহ্নিত, ইতিপূর্বে সাজাপ্রাপ্ত আসামি।